এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রুহি, জিজু ভালো নেই রে। আমার কিছু করার নেই, আমি আমার লক্ষ্য থেকে সরে যেতে পারবো না। তার এই সাময়িক কষ্ট কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তখন মৃদুলাকে নিয়ে তার নতুন জীবন শুরু হবে। এভাবে বলিস না, তাকে মেন্টালি আনস্টেবল লাগছে। মৃদুলাকে পেয়ে তার মেন্টাল হেলথ ঠিক হয়ে যাবে। ইমরান রিনি দুজনেই বুঝলো একে বুঝিয়ে লাভ নেই। একবার তুই বেবির কথা ভাব। আমার বেবি আমার কাছেই ভালো থাকবে, কোনো অসুস্থ পরিবেশে নয়। কিন্তু বাবারও দরকার আছে তাদের। যে বাবা তার কথা জানি না তার কোনো দরকার নেই। তারপর সবাই চুপ হয়ে গেল। রিনির বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসলো আর ইমরানকে 15,000 টাকা দিল। তারপর ইমরান চলে গেল। খাওয়ার পর সবাই ভাত ঘুম দিল। রুহি এই ফাঁকে রিনির ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে ফোন দিল। রুহি, কোথায় তুমি? কালকে থেকে কোনো খোঁজ নেই। তুমি জানো আমার কত টেনশন হয়েছিল। স্যার আমি ঠিক আছি, আপনি প্লিজ এতটা উত্তেজিত হবেন না। ওকে ফাইন। তুমি তো জানো রুহি তুমি আমার রিচার্জের কত বড় অংশ, তাই তোর কোনো খবর নেই, তা মানতে পারলাম না। স্যার সবকিছু ঠিক আছে, আমি আগামী 1 মাসের মধ্যে ইউএস আসছি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি পিএইচডি এর সুযোগ পেয়েছি। এবার আমার রিসার্চ আরও অনেক দূর যাবে স্যার। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা সফলতা মুখ দেখতে পারবো। ওয়াও, দ্যাটস গ্রেট মাই ডিয়ার। এর জন্যই তুমি আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। তুমি এই সস্তায় আমার বাসা থাকবে। আমার সব কিছু এখানে সেট আপ করা আছে, তোমার রিচার্জ কোনো রকম সমস্যা হবে না। নো স্যার, এটা কি করে হয়? আমি স্কলারশিপ পেয়েছি, আমার থাকতে কোনো অসুবিধা হবে না। রুহি, এখানে থাকার কোনো বিষয় না, রিচার্জটাই আসল। তাই আমি কোনো কথা শুনতে চাই না। আমি তন্ময়কে বলে সব ঠিক করে রাখছি। ওকে স্যার। তারপর ফোন কেটে দিল। রুহি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা ব্লক করে পিছনে ঘুরতেই চমকে গেল। কিরে, তুই এখানে ঘুমাসনি? নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট সবচেয়ে মেধাবী গোল্ড মেডেল পাওয়া ছাত্রী, সিজিপিএ ফর আউটস অফ ফর অনার্স 2য় বর্ষ থেকে রিসার্চের সাথে যুক্ত, তাও আবার ভবিষ্যতে পৃথিবীতে হানা দেওয়া অতিমারী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষেধক আবিষ্কারের 80%-এর কাজ তোর নিজের করা। কি তাই তো? সায়েন্টিস্ট মিসেস প্রতিভা খান রুহি, যাকে সবাই উপমহাদেশের সবাই অনন্যা ইসলাম নামে চেনে। তোর আরও ছোটোখাটো আবিষ্কার, ধানের জমিতে কিভাবে পোকাকে ধ্বংস করা যায়, তাও গাছে বা মাটির কোনো ক্ষতি না করে, যার নাম অক্সিস। আবার মশা মারার জন্য ম্যালিস্কা আবিষ্কার, যার কোনো প্রভাব পরিবেশ বা মানুষের শরীরে পড়বে না। আরও কত কি। এসব কথা তুই কিভাবে জানিস? আমি জানাবো না তো কে জানাবে রুহি? সেই কলেজ থেকে তোর সাথে একসাথে আছি। মাঝে ভার্সিটিতে আলাদা ছিল, তুই প্রাইভেট আমি পাবলিকে, কিন্তু তারপরও আমরা ঢাকায় একসাথে থাকতাম। এখন বল, তুই নিজেকে পৃথিবীর সামনে কেন তুলে ধরিস না? তুই এত মেধাবী হওয়ার পরও ওই বাড়িতে 2.5 বছর ধরে পড়ে আছিস রুহি, কেন? আমি চাই না আমার কথা কেউ জানুক। আমি জানি না তুই এত কথা কিভাবে জানলি, কিন্তু এসব প্লিজ কাউকে বলিস না। সময় হলে ঠিকই আমি সবার সামনে আসব। আর তোর ফোন না বলে নেওয়ার জন্য সরি। কেন করছিস এমন তুই রুহি? ভালোবাসিস তুই তোর মেয়র সাহেবকে, কিভাবে তাকে ছাড়া থাকবি? আমি মানছি তোর কাছে তোর রিসার্চ ইম্পর্টেন্ট, কিন্তু জিজু তোকে ছাড়া পাগল হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। তুই এত চাপা কেন রুহি? তোর মনের কষ্টগুলো আমাকে খুলে বল। বলবো তোকে, সব বলবো।
শুধু আমাকে সবকিছু গুছিয়ে উঠতে দে, যাওয়ার আগে তোকে সব বলে যাব। আচ্ছা, এখন এত প্রেশার নিস না, একটু ঘুমিয়ে নে। ইমরান ভাই রাতে আসবে। তারপর দুজনে চলে গেল ঘুমোতে। হ্যাঁ গিয়েছিলি তোরা? সিরহান কিছু না বলে চলে যাচ্ছে দেখে সিয়াম বলল, একটু কাজ ছিল বড়মা। দুজনের একসাথে কি কাজ? আর তোর হসপিটাল নেই সিয়াম? হ্যাঁ যাব এখন, আমি রেডি হয়ে আসছি, রাতে অপারেশন আছে 5টা। আচ্ছা আয় তুই। রুমে গিয়ে দেখলো জুহি উদাস কণ্ঠে বাইরে তাকিয়ে আছে। সিয়ামকে দেখে তার কাছে এসে বলল, আপুর কোনো খোঁজ পেয়েছো? তোমরা তো গিয়েছিলে তাই না? হ্যাঁ কিন্তু পাইনি। কেন, তোমরা কি ভালো মতন খোঁজোনি? আপুর যাওয়ার কোনো জায়গা নেই, তা তো জানোই। বলো, আমাদেরও তো নানু বাড়ি নেই যে আপু সেখানে যাবে। দেখো আমরা অনেক চেষ্টা চালাচ্ছি, পেয়ে যাবো ইনশাল্লাহ। খেয়েছো তুমি? একটু টেনশন করো না, তাহলে বেবির ক্ষতি হবে। টেনশন এসে যায়। যখন ছিল তখন পাত্তা দাওনি, এখন বলে কিছু করার নেই। এভাবে বলো না প্লিজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এসব কথা এখন বাদ দাও, খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার আসতে দেরি হবে। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। জুহির আর কিছু বলার থাকে না। কিছুক্ষণ পর শিয়াম বেরিয়ে আসলে রেডি হয়ে নিচে চলে যায়। আলভিকে ফোন দিয়ে বলে, আজকে আমি না আসা অবধি তুমি ভাইয়ের সাথে থাকবে, 1 সেকেন্ডের জন্য কোথাও নড়বে না। ওকে স্যার, ম্যাডামের দেওয়া কথা আমি রাখবো। গুড, কিছুক্ষণ পরই বাড়িতে চলে এসো। অন্যদিকে রুহির মায়ের কান্না থামছেই না, ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। আকরাম খান তাকে ছুতে গেলে তাকে সরিয়ে দিচ্ছে। কি শুরু করলে তুমি? এত কাঁদে নাকি কেউ? গেছো তো গেছে, আপদ বিদায় হয়েছে। যাও এখন, তুমি কোনো কথা শুনতে চাই না তোমার কথা। এত নাটক করার কি আছে? একে বলে মাছের মায়ের পুত্র শোক। তোমার এই কান্না দুদিনের বেশি টিকবে না আমি জানি, তাই নিজেকে কষ্ট দিও না, আমার কাছে এসো। আমার কথা কি তোমার কানে যায় না? চলে যেতে বললাম তো। সবাই শয়তান মেয়ের দোষ, এতদিন সামনে থেকে জ্বালিয়েছে, এখন দূরে গিয়েও জ্বালাবে। বাপের সাথে এটাকেও মারলে ভালো হতো। মাঝখান থেকে আমার মেয়ের কপাল পড়লো, একটা সামান্য ডাক্তারের সাথে বিয়ে দিয়ে দিল, যেখানে আমার সাথে কত কোটিপতির ওঠা বসা। বলেই দরজা ধাক্কা দিয়ে বাইরে চলে গেল। মুনমুন খান আর তার যাওয়ার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকালো। ও শিহাব, শরীরে টাচ করা ছাড়া কি কিছুই বোঝো না তুমি? কবে বিয়ে করবে আমি কি বলো? সিহাব বিরক্তি নিয়ে, শুধু বিয়ে বিয়ে করো কেন? একটু তো লাইফ এনজয় করতে দাও, তারপর না হয়। এত চিন্তা করছো কেন? বিয়ে বিয়ে আমি তোমাকেই হাক করবো। কিন্তু শিরহানের টাকা পয়সা না। তুমি যা করো তাতে আমার কোনো প্রবলেম নেই। তোমার 10টা বিয়ে হলেও তুমি আমার। সত্যি? 100%। এবার তুমি আমার কাছে এসো, আমাকে এনজয় করতে দাও। তারপর মৃদুলা আর সিহাব চলে গেল অবৈধ সম্পর্কের মধ্যে। স্যার আপনি কোথায় যাবেন এখন? পার্টি অফিসে চলো, আজকে অনেক কাজ আছে। মন্ত্রী সাহেব আসবে আজকে, ওখান থেকে কখন বের হতে পারি জানি না। আচ্ছা চলুন। মৃদুলা বেবি, তুমি কোথায়? সিরহান বাড়ির ভিতরে আসা মধ্যে বয়স্ক 2 নরনারীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রমণী অতীব স্মার্ট একজন, আর পুরুষ লোকটিকে দেখলে মনে হয় বিলেতি মানুষ। তার পোশাক আশাক হাব ভাব কিছুই বাঙালির মধ্যে পড়ে না, অথচ তিনি এ দেশীয় মানুষ। বিলেতে গিয়ে নিজের গোড়া ভুলে গেছেন। ওয়াও সিরহান, মাই সন, হাউ আর ইউ? ভালো, আপনি কেমন আছেন? এতক্ষণে বাড়ির সবাই এসে একসাথে জড়ো হয়েছে। আপনারা থাকুন তাহলে আন্টি, আমার কাজ আছে, আমি আসছি। না না, তুমি গেলে কি করে হয়? তোমাকে নিয়ে যত কাজ। তা কি কাজ শুনি? তোমার আর মৃদুলার বিয়ের ব্যাপারে। সিরহান ভ্রু কুচকে ওনার দিকে তাকালো, তারপর বাঁকা হেসে বলল, আপনার মেয়ে তো বাড়িতে নেই, আগে সে আসুক, তারপর না হয় এই নিয়ে কথা বলি। বেবি একটু পর চলে আসবে। আগে আসুক, আর আমিও বাড়িতে আসি, তারপর না হয় এই নিয়ে কথা বলা যাবে। বলেই কাউকে কিছু না বলে চলে গেল। সন্ধ্যা 7টা। মৃদুলা তখন খুশি মনে নাচতে নাচতে বাড়ির ভিতর ঢুকলো। আজকের দিন তার ভালোই লেগেছে। ড্রয়িং রুমে আসতেই মাকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মুক্তা আহমেদও আহ্লাদে তাকে জড়িয়ে ধরে। মম, তুমি কখন আসলে? এসেছি সেই বিকেলে, কিন্তু তোমার কোনো খবর নেই। উফ সরি, আগে আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। ওকে ওকে চলো। মাহমুদা খানমও তাদের যেতে দেখে চা করতে গেলেন, ওদের সাথে মিলে আড্ডা দিবে তাই। এবার বলো মম, তুমি আমার ফোন পাওয়ার সাথে সাথে চলে আসলে কেন? তো কি করব, আমার একমাত্র মেয়ের বিয়ে, আমারই তো সব করতে হবে। এবার বলো, ওই আপদ তাড়ালে কি করে? খুব সিম্পল,
আমি পার্টিতে ওর পিছনে কিছু বকাটে ছেলে লাগিয়ে দিয়েছি, আর গেস্টদের সামনে সিরহানকে দিয়ে ওকে ইচ্ছে মতো অপমান করিয়েছি। এই তো এসব দেখে সে চলে গেল। বাহ, আমার মেয়ের মাথায় তো আমার মতোই বুদ্ধি। এসব তো করতেই হতো মা, এত বড় প্রপার্টি আর এত বড় প্যালেস, আমি ওই মেয়েকে ছেড়ে দিই কি করে বলো তো? হ্যাঁ ঠিক বলেছিস, ওর তো থেকেও কিছু নেই। তারপর আস্তে আস্তে এই পুরো প্রপার্টি আমার নামে করে নেব, আর সিরহানকেও আবার বসে আনবো। তারপর এবারের একটা কিটকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। অনেক শুয়েছি, এই রুহির জন্য আর না, বিশেষ করে শারীন, ও বেশি উঠত। ওকে দিয়ে যদি আমি পতিতাবৃত্তি না করাই তো আমার নাম মৃদুলা না। কি তোমরা এত খারাপ? এই তোমাদের আসল চেহারা? তোমাদের জন্য আমি রুহির মতো মেয়েকে এই বাড়ি থেকে হাজার বের হতে বলেছি। আমি হীরাকে কাজ ভেবে আর কাজকে হীরা ভেবে কত বড় ভুল না করলাম। হায় আল্লাহ, রুহি কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে? এই মুখ আমি হিরানকে কিভাবে দেখাবো? আন্টি আন্টি, তুমি যা শুনেছ তার সবটাই ভুল, তাই না বলো মম? মৃদুলা ব্যস্ত স্বরে ওর মায়ের দিকে তাকালো, বলল, হ্যাঁ হ্যাঁ মামুদা, তুই কি শুনেছিস তার ঠিক নেই, তোর বয়স হয়েছে তো। আমি একদম ঠিকই শুনেছি, তোরা আমার সংসারটা শেষ করতে এসেছিস, দুই ডাইনি। হ্যাঁ হ্যাঁ, আমরা সব শেষ করে দেব, কিন্তু তার আগে তোমাকে বাঁচতে দেব না, কারণ তুমি বেঁচে থাকলে তো আমি এসবের কিছুই পাবো না। তুমি তো আমাদের সব কথা শুনেছ, তাই না আন্টি? তখনই মুক্তা আহমেদ একটা ওড়না এনে মাহমুদ খানের মুখটা বেঁধে দেয়, মৃদুলার হাত বাঁধে আরেক ওড়না দিয়ে। তারপর মৃদুলা আর তার মা মাহমুদা খানমের চুলের মুঠি ধরে দেয়ালের সাথে পরপর 5টা বাড়ি দেয়। তখন মাহমুদা খানমের মাথা ফেটে রক্ত বের হয় আর সে সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায়। তখনই কারো পায়ের শব্দ শুনে তারা ওড়না দুটো খুলে ফেলে আর বোতল থেকে তেল ঢেলে সারা ফ্লোরে মেখে দেয়। তারপর আন্টি আন্টি বলে জোরে চিৎকার দেয়। আন্টি প্লিজ চোখ খোলো, আন্টি আন্টি কথা বলো। মা, কি হয়েছে? আমার মায়ের কি করেছো তুমি? বিশ্বাস করো সিরহান, আমি কিছু করিনি। সিরহান জোরে আলভিকে ডাক দেয়। তাড়াতাড়ি সিয়ামকে ওটি রেডি বলো, কুইক। আলভি ফোন দিয়ে বলে আর দুজন ধরে মাহমুদ খানমকে নিয়ে যায়। এতক্ষণে সবাই সব জানতে পেরেছে। সারিনা জুহি তো হয়তো সিটিয়ে আছে, এত রক্ত আগে কখনো দেখেনি। সিরহান, আলভি আর সালাম আহমেদ মাহমুদা খানমকে নিয়ে চলে গেছে। সিয়াম তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে। বাড়িতে শুধু মহিলারা আছে। মাহমুদা খানমকে হসপিটালে নিয়ে সাথে সাথে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সিয়াম তার অপারেশন করছে, মাথায় চোটটা ভালোই পেয়েছে আর অনেক ব্লিডিংও হয়েছে। সিরহানের সাথে ব্লাড গ্রুপ ম্যাচ থাকায় তার থেকেই বেশি রক্ত নেওয়া হয়েছে। তারপর তাকে একটু রেস্টে রাখা হয়। মাহমুদা খানম এখনো অজ্ঞান অবস্থায় আছে। তার জ্ঞান না ফিরলে হয় মৃত্যু, না হয় কোমায় চলে যেতে পারে। আর জ্ঞান ফিরলেও আগে 1 বছরের স্মৃতি সে ভুলে যাবে। ডাক্তাররা এমনই বলেছেন। এখন পরিবারের সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সিরহান নিজেকে সামলে বাসার উদ্দেশ্যে চলে গেল। অনেক হিসাব নেওয়ার বাকি আছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত। হসপিটালে সিরহানের বাবা আর সিয়াম আছে। সোফার উপর বসে সিরহান আদরে টাইগারকে আদর করছে। মৃদুলা আর মুক্তা আহমেদ জড়সড় হয়ে তার সামনে বসে আছে। একটু আগে সিরহান বাড়িতে এসে মৃদুলার ঘরে যায়, সবটা নিজে পর্যবেক্ষণ করে। ফ্লোরে বসে তেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মুখে ক্ষুদ্র হাসি ফুটে উঠল। ফ্লোরে স্পষ্ট হাতের ছাপ। হাতের চুড়ির ঘষার টাইলসে যে লম্বা দাগ পড়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। তারপর উঠে দাঁড়িয়ে পুরো রুম দেখতে লাগ। ফ্লোরে যে স্থানে তেল দেওয়া সেখানে থেকে পিছলে পড়লে বুকে ব্যথা পাওয়ার কথা, মাথায় এত বাজেভাবে কাটার কথা না। তারপর আবার রুমটা চেক করতে লাগলো। ডান পাশে দেওয়ালের কাছে এগোতেই রাগে ঘাড়ের রগ ফুলে উঠল। তারপর রুম থেকে বেরিয়ে গেল। বর্তমান জুহি, কালকে লতিফকে মেরে তার মাংস ফ্রিজে রাখতে দিয়েছিলাম, সেটা আনো। সিরহানের এই কথায় সবার অন্তর কেঁপে উঠল। জুহি একটা হাসি দিয়ে বলল, এক্ষুনি আনছি দাদা ভাই। তারপর সে চলে গেল। তার পিছু পিছু সারিনও গেল। জুহির মুখ থেকে হাসি যেন সরছেই না। সারিন তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। তুমি হাসছো কেন? তোমার ভয় লাগছে না? ফ্রিজ থেকে মাংস বের করে পলিটা ছাড়িয়ে একটু পানি দিয়ে ওভেনে রেখে সারিনের দিকে তাকিয়ে পড়ল। হাসবো না তো করবো কি? এটা কোনো মানুষের মাংস না,
এটা গরুর মাংস। কালকে আলভি ভাই জোজোর জন্য রেখে গেছে, কিন্তু ওদেরকে ভয় দেখানোর জন্য দাদা ভাই এই কথা বলবে। আমার বোনের সংসার ভাঙতে এসেছিস তাই না? এবার বুঝবি মজা। বোন? সারিন একটু তাচ্ছিল হেসে বলল, তা এতদিন তোমার এই দরদ কই ছিল? সবার সাথে তুমিও তো তাকে নিজে এনিমি ভাবতে। ভুল করেছি আমি সেটা শুধরে নিতে চাই। আর আমার বিশ্বাস আবু বেশি দিন আমাদের উপর রাগ করে থাকতে পারবে না। দাদাভাই তাকে ঠিকই খুঁজে বের করবে। বলে মাংসগুলো বের করে জোজোকে খাবার দেওয়ার পাত্রে তা নিয়ে গেল। সারিনও তার পিছন পিছন গেল। জুহি মাংসটা ফ্লোরে রাখতেই জোজো বাড়ি কাঁপিয়ে হুঙ্কার দিল। সবার কান ধরে গেল। মৃদুলা তো কেঁদে দেওয়ার অবস্থা। তো এবার আপনারা সত্যিটা বলবেন নাকি আমি জোজোকে বলবো আপনাদের উপর ঝাঁপিয়ে পড়তে? ও যার মাংস খাচ্ছে তাকে কিন্তু ওই মেরেছে। শিকারি শিকার করতে জানে বলতে হবে। আমরা কি বলবো? আমরা কিছুই জানি না। চুপ থাকো না মৃদুলা, আগে আমাকে আন্টির সাথে কথা বলতে দাও। তা আন্টি, আপনি মাথায় তেল দিলে ঠিক কতটা পরিমাণ ঢালেন যার জন্য নিচে পড়ে যায়, আর সেটা উঠাতে গিয়ে পুরো ফ্লোরে মাটি লিপে দেওয়ার মতো দেয়? সাথে আরও আছে, সেই তেল আবার নিজের শাড়িতে মুছে নিস কি নোংরা আপনি, তাই না? মুক্তা আহমেদ তার শাড়ি হাত দিয়ে ঢাকার চেষ্টা করে, কিন্তু যা দেখার তা তো সবাই আগেই দেখে নিয়েছে। কি বলছো এসব? আমি কখন নোংরা হলাম? হঠাৎ করে মাথায় আসছিল না তাই। আর আচ্ছা এবার বলেন আমার মাকে কেন মারতে চেয়েছেন? মৃদুলার বাবা তেড়ে এসে বলল, মুখ সামলে কথা বলো বলছি। তুমি জানো না তুমি কাকে কি বলছো? সারিন, ওনাকে ওনার পরিচয়টা দিয়ে দিস তো, উনি জানে না উনি কে। সারিনা জুহি ভালোই মজা পেল, কিন্তু এখন তাদের হাসলে চলবে না। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমার সামনে আমার মেয়ে আর স্ত্রীর উপর মিথ্যা এলিগেশন জানাচ্ছ। মিথ্যা না সত্যি তা একটু পরে প্রমাণ হয়ে যাবে। আর আপনারা সত্যি বলবেন নাকি আমি জোজোকে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়তে বলবো? আমরা কিছু করিনি। আমরা কেন আন্টির ক্ষতি করতে যাব? তুমি তো জানোই আমি আন্টিকে কতটা পছন্দ করি। হ্যাঁ, তার জন্যই পরপর 5 বার মাথায় আঘাত করে। সবাই কৌতূহল নিয়ে সিরহানের মুখের দিকে তাকায়। তার কথা যেন তাদের বিশ্বাসই হচ্ছে না। তুমি কিন্তু বেশি করছো বলে দিলাম। তুমি আমার সামনে আমার পরিবারকে অপমান করছো। আমি এক্ষুনি তোমার বাবাকে ফোন করছি, দাঁড়াও। সে আপনি যাকেই করুন, আমার হাত থেকে আজকে এদের বাঁচাতে পারবেন না। এদের ঠিকানা হবে হয় জেলে নয়তো জোজোর ভয়াল থাবায়। সিরহানের কথা শুনে তাদের দুজনের মুখ চোখ শুকিয়ে যায়। তো বলুন এবার আপনারা সবটা বলবেন নাকি আমি জোজোকে বলবো তার কাজটা করতে? আমরা কি কিছু করেছি নাকি যে সত্যি বলবো? আর তুমি কিসের সত্যির কথা বলছো? ও, এখনো আপনারা স্বীকার করবেন না তাই তো? তো আমিও বলে রাখছি, আমার পরিবারে হাত দেওয়ার জন্য আপনাদের আমি এত সহজে ছেড়ে দেব না। আমার আর রুহি যতটা কষ্ট পেয়েছে তার থেকে 10 গুণ কষ্ট আমি আপনাদেরকে দেব। এমন মৃত্যু দেব যে কেউ আর কোনোদিন কারো সংসার ভাঙতে আসবে না। আর রইল আপনাদের শিকার পাওয়ার ব্যাপার, তা তো হয়ে যাবে, কিন্তু বলে রাখি আমার মায়ের কিছু হলে আপনাদের একটা চুল অবধি কেউ খুঁজে পাবে না। জোজো, কাম বেবি, এই দুটোকে এমনভাবে ছিঁড়বে যেন সবার আত্মা অবধি কেঁপে ওঠে। জোজে কি বুঝলো সেটা কেউ জানে না, কিন্তু সিরহানের কথায় খুব গম্ভীর এক হুঙ্কার দিল। সিরহান তা দেখে পৈশাচিক আনন্দ পেল। জোজো 1 পা 2 পা করে মৃদুলা আর তার মায়ের দিকে আগাতে লাগলো। ঝাঁপিয়ে পড়বে ঠিক এমন সময় মৃদুলা চিৎকার দিয়ে বলে, বলছি সব বলছি, প্লিজ আমাদের মেরো না। তার মাও ওর সাথে সাথে তাল মেলালো। সিরহান বাঁকা হেসে মনে মনে বলল, জানতাম সব বলবি তোরা। তোদের মৃত্যু একমাত্র আমার হাতেই আছে। আমার থেকে আমার ভালোবাসাকে সরানোর শাস্তি, আমার সন্তানকে সরানোর শাস্তি তোদের পেতে হবে। এমন শাস্তি দেব যে দুনিয়ায় আর বাঁচতে চাইবি না। মেয়র সিরহান তাজওয়ার তীর্থ কোনো শত্রুর শেষ রাখে না, সেটা বড় হোক কিংবা ছোট। মুক্তা আহমেদ বলতে থাকে, হ্যাঁ, আমরা আঘাত করেছি মাহমুদা। ও আমাদের কথা শুনে নিয়েছিল, আমার রাস্তায় এসে পড়েছিল। তাহলে কি করে তাকে বাঁচিয়ে রাখতাম? তাই মারতে চেয়েছি। একেবারে মরে গেলে তো ভালোই হতো, কেউ আর কোনোদিন ওর টিকিটাও খুঁজে পেত না। কিন্তু মাঝখানে সিরহান এসে সব বরবাদ করে দিল। আমার এত বছরের প্ল্যানের 12টা বাজিয়ে দিল। ঠিক কি কারণে মায়ের সাথে এমন করেছেন বলবেন? আমি ছোটবেলা থেকেই সালামকে ভালোবাসতাম, কিন্তু তোমার বাবা আমার দিকে ফিরেও তাকাতো না। তার নজর ছিল শুধু আমার ছোট বোন মাহমুদার দিকে। আমি খুব চঞ্চল প্রকৃতির ছিলাম,
আর তোমার মা খুবই নরম। আমি তোমার বাবাকে বিভিন্নভাবে কাছে টানতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিত না, বারবার দূরে ঠেলে দিত। আমি আর সহ্য করতে না পেরে বাবাকে বলি, কিন্তু সেও আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। তার আমাকে পছন্দ না। তার মতে মেয়ে মানুষ থাকবে তুলোর মতো নরম, আমার মতো উড়নচণ্ডী নয়। মেয়ে তার পছন্দ না। এমনকি নিজের কয়েকবার মাকে বলেছে ওই মেয়ে আমার না, তোর আগে প্রেমিকের সন্তান ওর, তাই না? মাও মাহমুদার মতো ছিল। সে কোনো প্রতিবাদ করতো না। আমার ভালোবাসাটা সব জায়গা থেকেই চাপে পড়ে যায়। না নিজের ভালোবাসাকে পেয়েছিলাম, আর না বাবার। এর মধ্যেই হঠাৎ করে তোমার বাবার ব্যবসায় অনেক উন্নতি হয়। তিনি সুযোগ বুঝেই বাবার কাছে মাহমুদাকে চেয়ে বসে। বাবাও মেনে নেয়। আমি তখন তার পায়ে ধরে কান্না করেছিলাম, বলেছিলাম আমাকে মেনে নাও সালাম ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সে আমাকে বুঝেনি, আমাকে সরিয়ে দিয়েছিল। তারপর গিয়ে বাবাকে বলল সব, আর বলে সে মাহমুদাকে তখনই বিয়ে করতে চায়। বাবার সম্মানের ভয়ে কিছুতেই বড় মেয়ের ভয়ে ছোট মেয়েকে বিয়ে দিবে না। তাই সে একদিনের মধ্যে মৃদুলার বাবাকে খুঁজে এনে তার সাথে আমার জোর করে বিয়ে দেয়। বিয়ের আগেও তোমার বাবার কাছে গিয়ে কেঁদেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি আমাকে অস্বীকৃতি জানিয়েছে। তার 1 সপ্তাহ পর মহা ধুমধামের সাথে মাহমুদা আর সালামের বিয়ে হয়। আমিও তখনও নিজের সামলাতে পারিনি। এর মধ্যে আমি কোনো দিনও মৃদুলার বাবাকে আমার কাছে আসতে দেইনি। তোমার মাকে বিয়ে করে এই শহরে নিয়ে আসে, আর আমাকে এক মধ্যবিত্ত ঘরে বিয়ে দিয়ে তার বাবার দায়িত্ব থেকে পালায়। কিন্তু তারপরও আমি তোমার বাবার কাছে ছুটে আসতাম তাকে এক পলক দেখার জন্য। তো সে আমাকে তাড়িয়ে দিত। তখন কথাটা বাবার কানে যায়। তিনি আমাকে বাড়িতে ডেকে তার বেল্ট দিয়ে ইচ্ছে মতো মারে এবং আমাকে আর মৃদুলার বাবাকে নিজের টাকা খরচ করে লন্ডনে পাঠায়। এত বড় একটা শহরে আমরা দুজন নরনারী আকুল পাথরের পড়েছিলাম, কিন্তু এর মাঝে একবারও মৃদুলার বাবা আমার হাতটা ছাড়েনি, আর নিজেও বউয়ের মুখে অন্য পুরুষের ভালোবাসার কথা শুনেও ছেড়ে যায়নি। আমি তাকে বিভিন্নভাবে অপমান করেছি, চলে যেতে বলেছি, কিন্তু কখনো যায়নি। যেমন আজকেও তোমার থেকে আমাকে বাঁচাতে চাইলো, ঠিক তেমনি আমাকে আগলে রাখতো। তার একটু একটু যত্নে আমি আমার প্রথম ভালোবাসাকে ভুলতে বসেছি। সে লন্ডন শহরে গিয়ে নিজের ভাগ্য ফেরাতে লাগলো। এভাবেই কেটে গেল 2 বছর, কিন্তু কখনো আমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসেনি। হঠাৎ একদিন মায়ের চিঠি পাই। তখন আমি জানতে পারি তোমার জন্মের কথা। ওই চিঠি ধরে আমি অনেকক্ষণ কান্না করেছিলাম। তারপর ভাবলাম আমি আর ভাববো না সালমানের কথা, আর কষ্ট পাবো না। ওই দিন রাতে আমি আমার 2 বছরের সংসার জীবনে প্রথম সেজেছিলাম আমার স্বামীর জন্য। তাকে প্রথম কাছে টেনে নিই। তারপর 1.5 বছরের পর মৃদুলার জন্ম হয়। ওর যখন 4 বছর তখন আমরা দেশে বেড়াতে আসি। তোমাদের সাথে আমাদের প্রথম দেখা হয় আমার বাবার বাড়িতে। সালমান দেখে আমার মনে ক্ষত আবার জেগে ওঠে, কিন্তু আমার স্বামীর দিকে তাকিয়ে আমার সব বাদ দেওয়া চিন্তা মাথা থেকে চলে যায়। তখন মৃদুলা ছোট বাচ্চা, তোমাকে পেয়ে সারাদিন ভাই ভাই করে বাড়ি মাথায় তুলে রাখতো, কিন্তু কেন যেন তোমাকে ওকে আমার থেকে দূরে রাখতো। কিন্তু বিশ্বাস করো, ও তোমার ভাইয়ের চোখে দেখতো। তোমার থেকে অবহেলা পেয়ে আমার কাছে কাঁদতো। তারপর আমি ওকে গুটি করার তোমাদের থেকে প্রতিশোধ নিতে চাই, আর তাই করে থাকি। একসময় এর মধ্যে প্রতিশোধ স্পৃহা জাগে, কারণ আমিও ওকে সব বলেছি। এভাবেই ও এগুলোতে থাকে। ও জানতো তুমি রুহিকে ভালোবাসো, তাই তোমার সাথে রুহিকে কেড়ে নিয়ে ভালোবাসা হারালে যে কি কষ্ট তা বোঝাতে চেয়েছে। অ্যান্ড সি ইউজ সাকসেসফুল।
প্রাউড অফ মাই ডটার। আর তোমার মা, সে তো এসব কিছুই জানতো না, তাই তাকে রুহির বিরুদ্ধে কনফিউশন করাটা আরো ইজি হয়েছে। আর আজকের সুযোগ বুঝে তাকে মেরে দিতে চেয়েছি, কিন্তু আফসোস, ওর হায়াত বড়ই বেশি। হঠাৎই তার গালে দুটো থাপ্পড় পড়ল। সিরহান তাকিয়ে দেখে তার বাবা। তুমি কি মানুষ? তোমার জন্য একজন আজকে মৃত্যুর মুখে আছে। কিসের এত অহংকার তোমার? তুমি আমার জন্য তোমার স্বামীকে অবহেলা করছো, কিন্তু জানো আমার তোমাকে অবহেলা করার কারণ কি? এই যে মানুষটাকে দেখছো না, ইনি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসে। তোমার লাফালাফি, চঞ্চলতা এসব তাকে তোমার প্রতি টানতো, কিন্তু তোমার জীবনের সবচেয়ে সত্যি তুমি জানো না, তোমারই ফুফাতো ভাই তোমাকে খুব ছোটবেলায় রেপ করে, সারা গ্রাম তোমাকে সিসি করে। এখানে তোমার কোনো দোষ ছিল না, তা তারা সবাই জানতো, কিন্তু কেউ মানতে চায়নি। তখন এই রফিক ভাই তোমাকে বাঁচায়। তিনি তোমাকে দয়া করে বাঁচায় না, ভালোবেসে বাঁচায়। তাও কিভাবে জানো? ওইটুকু বয়সে তোমাকে বিয়ে করে। তাই আমি তোমাকে নিজের থেকে দূরে রাখতাম, অন্যের আমানতে আমি নজর দিতে চাইনি। আর তোমার বাবা অমন কেন করতো জানো? সেও গ্রামবাসীর মতো তোমাকে ভুল বুঝতো। তোমার পিছনে যে টাকা খরচ করতো তাই রফিক ভাই দিত। সারাদিন গাদার খাটনি খেটে ছেলে মেয়ে টিউশনি করিয়ে নিজে পড়তো, আবার টাকাও কামাতো। নিজে পড়াশোনা করে মানুষ হতে চাইতো, যাতে তোমার অযোগ্য মনে না হয়। যেহেতু তার বাবা মা তার 3 বছর আগে কলেরায় মারা গেছে, তাই তার পাগলামি করা কারো চোখে পড়েনি। সেটা শুধু দেখেছি আমি আর আমার মা। একটা মানুষ তোমাকে এত বছর ধরে ভালোবাসলো, অথচ তুমি তোমার প্রতিশোধের জন্য তার ভালোবাসা দেখতেই পেলে না। আসলে তুমি এর যোগ্যই না। বলেই তিনি ঘুরে গেলেন। মুক্তা আহমেদ জ্ঞানশূন্য দৃষ্টিতে তার স্বামীর দিকে তাকিয়ে আছে। হঠাৎই পুলিশ আসলো। মিসেস মুক্তা আহমেদ আর মিস মৃদুলা আহমেদ, আপনাদেরকে মিসেস মাহমুদা খানমকে হত্যা করার চেষ্টা করার অপরাধে গ্রেপ্তার করা হলো। পুলিশের আর কিছু করতে হয়নি, তারা নিজেই হেঁটে চলে গেছে। যাওয়ার আগে একবার রফিক সাহেবের দিকে তাকায়নি। তারা বাড়ি থেকে বের হতেই সিরহান রাফিক সাহেবের কাছে গেল। মাঝে মাঝে কিছু কিছু মানুষ শাস্তি পেতে হয় আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। তারা নিজেরা তাদের শুধরে নিবে আর আবার ফিরে আসবে, আবার আপনারা একসাথে থাকতে পারবেন। তিনি আর কিছু না বলে ঘরের দিকে চলে গেল। জুহি আর শারিন এতক্ষণ চুপচাপ সবটা শুনছিল। শারিন ভাবে পৃথিবীতে এমন পুরুষ মানুষও আছে, আবার দাদা ভাইয়ের মতো মানুষও আছে। সিরহান তার মায়ের কাছে হসপিটালে চলে গেল, তারপর যে যার ঘরে চলে গেল। জোজোকে আলভি তার হাউসে দিয়ে এসছে। ম্যাডাম, এই যে আপনার ফোন। দিন। আর ভাইয়া এমন ম্যাডাম ম্যাডাম করবেন না, আমার নাম ধরে ডাকবেন। আমি আপনার ছোট, আর তুমি করে বলবেন আপনি না। বুঝতে পেরেছেন? একটু সময় লাগবে। ওকে। রুহি একটা হাসি দিয়ে ফোনটা নিল। সবকিছু সেট আপ করেছে। ইমরান মাথা চুলকে বলল, বাড়িতে সবাই আর কোথায়? আন্টি পাশের বাড়িতে গেছে, আর রুদ্র খেলতে। আর আপনি যাকে খুঁজছেন সে একটু রান্নাঘরে আছে। রুহির ফোনটা দেখতে দেখতে বলল। ইমরান একটু অপ্রস্তুত হয়ে বলে, না না, আমি কাউকে খুঁজছি না, আমি আসতে পরে দেখা হবে। আরে দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? রিনি চা নিয়ে আসুক। না না না, আমার চা খাওয়ার ইচ্ছে নেই, আমি গেলাম। বলে কিছু না বলতে দিয়ে চলে গেল। রুহি তার যাওয়ার দিকে তাকে হেসে দিল। কিরে, একা একা হাসছিস কেন? আর এ কি, ইমরান ভাই চলে গেল? হ্যাঁ রে, লজ্জা পেয়ে চলে গেছে। কেন, তার কি বিয়ে নাকি? না, প্রেমে লজ্জা পেয়ে গেছে। কি কি বলিস? হ্যাঁ তাই। আচ্ছা, চাটা নয়তো ঠান্ডা হয়ে যাবে। দে। কি রে, বাড়িতে কেউ আছিস নাকি? দাদু, তুমি এখন আসলা? তোরা তো আর এই বুড়ির খবর নিস না, তাই আমারই আসতে হইল। তা তোর মাই কই? একটু ওই রূপাদের বাড়ি গেছে। ও তাই বল। তাই এই মেয়েকে আগে তো তোদের সাথে দেখি নাই। ও আমার বান্ধবী। ও, মেয়ে তোমার বিয়ে হয়েছে নাকি? রুহি একটু নার্ভাস হয়ে পড়ল। তখন ও, বুঝতে পারছি। তা তুমি এত নরম কেন? এই যুগে এমন হইলে চলে না। দাদু, তুমি ওর কথা বাদ দাও, ও এমনই। আচ্ছা, তা তোমার শ্বশুর বাড়ি কোথায়? বরিশাল। তা এখানে কি বেড়াতে আসছ? কি বলবে খুঁজে পেল না। দাদু, তুমি ওর কথা
বাদ দাও, তোমার কথা বলো, গল্প শোনাও তো। তোদের গল্প শোনাতে শোনাতে আমার গল্প ফুরিয়ে গেছে। কি যে বলো না তুমি। জানিস রুহি, দাদু কিন্তু শিক্ষিত মানুষ। সেই 1965 সালে ম্যাট্রিক পাশ করেছে। তাহলে তো তখনকার যুগে অনেক। হ্যাঁ, তার এক ছেলেকে নিজে ক্লাস 8 অবধি পড়িয়েছে, কোনো টিচার রাখেনি। ওয়াও, তাহলে তো খুব জানেন দেখছি দাদু। হ্যাঁ, অনেক। শুধু নিজের মনের কষ্টে ছাড়া তার আর কোনো কষ্ট নেই। এটা শুনতেই বৃদ্ধার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। রুহি বিচলিত হয়ে তার কাছে গেল। এ কি দাদু, আপনি কাঁদছেন কেন? দাদুর মনে অনেক কষ্ট রে। দাদার কথা মনে করালে তার চোখ দিয়ে এমনই পানি বের হয়। কেন, কি হয়েছে তার? 1968 সালে বাড়ি থেকে বেরিয়ে কাজের জন্য কুমিল্লাতে গিয়েছেন, তারপর আর ফিরে আসেনি। বলিস কি? আমাকে প্লিজ স্টোরিটা বল। ওনার দুঃখ দেখতে আমারও কষ্ট হচ্ছে। আমার থেকে দাদু ভালো বলতে পারবে। আরে কি শুরু করেছিস তোরা, থাম তো। না দাদু, প্লিজ বলো না। আর কি বলবো, মানুষটা সেই যে গেল আর ফিরে আসেনি। কতবার কুমিল্লা গিয়েছি কিন্তু তাকে আর পাইনি। আমাকে প্রথম থেকে সব বলুন না প্লিজ, খুব জানতে ইচ্ছে করছে। তা শুনে বৃদ্ধা নিজের অতীতের কথা বলতে লাগলো। সবে ম্যাট্রিক পাশ করলাম, রেজাল্টও ভালো আসলো। আব্বা তো খুব খুশি, আরও পড়াতে চাচ্ছিল। আমার আব্বারা ওই যুগেও খুব আধুনিক ছিল, কিন্তু গ্রামের মানুষের জন্য আর তারা কোনো মেয়ের এত পড়াশোনা মানতে পারছে না, তাই তাড়াতাড়ি বিয়ে দিতে বলে। আব্বা 1 সপ্তাহ পর একদিন মজুরের সাথে আমার বিয়ে ঠিক করে। বিয়ে 3 বছর ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন এসে বলে আমার কুমিল্লা যেতে হবে। একখান বড় কাজ পাইছি, করতে পারলে অনেক টাকা। অসৎ হইলে সে টাকার দরকার নেই, সৎ হইলে যাইতে পারেন। কি যে বলো, আমি তো বুঝেই কাজ নিছি, কোনো সমস্যা হইব না। আমি আবার ফিরে আসব, আমাদের দিনও ফিরবে, আর গরিব থাকবো না। এরপর আমরাও আল্লাহর কাছে সন্তানের আশা করব। তুমি কি বেশি দেরি হইলে আবার বাপের বাড়ি যাবে না? এই ধরো 1 মাস লাগবে। তারপর ওই রাতেই সে চলে গেল, আর ফিরে এলো না। তারপর এত বছর ধরে আমি এখানেই আছি, বাপের বাড়ি যাইনি। যদি কোনো এসে আমাকে না দেখতে পায় তো আবার রাগারাগি করবে। এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। সবাই বলাবলি করতে লাগলো আর ফিরে আসবে না, অন্য মেয়ে বিয়ে করেছে। কি আমার মন মানেনি। সেই জুলাই মাস, এই বছরের এই জুলাই এখনো আছি। কতজনে কত প্রস্তাব দিল, কিন্তু চেয়ে দেখলাম উনি আসবে, আমার বিশ্বাস। রুহি কি বলবে নিজেই বুঝতে পারছে না। ভেবে অবাক হচ্ছে সে যুগের ভালোবাসা কতই পবিত্র ছিল, যেখানে কোনো মিথ্যা ছিল না। আবার কথাগুলো নিজের মাথা থেকে ঝেড়ে বলে, উফ রুহি, তুই একজন সায়েন্টিস্ট, এটা ভুলে যাচ্ছিস কেন বারবার? এসব আবেগ দিয়ে কিছু হয় না, প্রমাণ লাগে, প্রমাণ। তারপর নিজেকে সামলে বলল, তোমার কখনো অন্য কারোর হাতটা ধরতে মন চায়নি দাদু? না, এই জীবনে যেখানে একজনকে ঠাঁই দিয়েছি সেখানে অন্যকে আনা বেমানান। কখনো মনে হয়নি উনি তোমাকে ঠকিয়েছে? না, উনি এমন মানুষই না। আমার বিশ্বাস মৃত্যুর আগে আমার সাথে ওনার দেখা হবে, নয়তো হাসরের ময়দানে। সেখানে দুজনকে মন ভরে দেখে একসাথে জান্নাতে ঢুকবো। এক থেকে আর সুখের কি আছে বলতে পারিস? আমি যাই, বুঝলি, সন্ধ্যা হয়ে গেছে, অন্যদিন আসবো। তারপর সে চলে গেল। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গেল, কিন্তু রুহি ঘুম আসছে না। বারবার তার দাদুর কথাই মনে পড়ছে। হঠাৎ লাফ দিয়ে উঠল, ফোনটা হাতে নিয়েই গুগলে একটা বিষয় সার্চ দিতে লাগলো। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে পুরোটা পড়ে রিনিকে ডাকা শুরু করলো। রিনি তখন তার লেখায় ব্যস্ত ছিল। কয়েকদিনের মধ্যে প্রকাশকের কাছ থেকে পাণ্ডুলিপি জমা দিতে হবে। এতদিন অনেক হেলাফেলা হয়েছে, আর নয়। রুহির কথা শুনেই তার কাছে এলো। কি রে, এমন চেঁচাচ্ছিস কেন? এটা পড় তুই। কি আছে এতে?
ফোনটা নিয়েই পড়া শুরু করলো। পড়ার পর তার চোখ চড়ক। চল আমাদের এক্ষুনি দাদুর বাড়িতে যেতে হবে। কিন্তু এত রাতে? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, তুই বুঝতে পারছিস না রিনি? চল তাহলে, বেশি তো দূরে নয়, মাকে বলে আসি, রুদ্রকেও নিয়ে যাই, একটা ছেলে মানুষ দরকার। আচ্ছা। তারপর তার দুজনে রুদ্রকে নিয়ে বেরিয়ে পড়ল। আমর কাকা, ও কাকা, দরজা খুলুন। মেহেদি, ঘুমিয়ে পড়েছিস? মেহেদির মা দরজা খুলে বলল, কি রে তোরা এত রাতে, আর এই মেয়েটা কে? বলছি কাকি, আগে দাদুকে ডাকো। তখন বৃদ্ধা মহিলা বেরিয়ে এলো। কি রে তোরা এত রাতে, কিছু কি হয়েছে? হ্যাঁ, কিন্তু আমাদের না, তোমার সাথে। আমার আর কি হইব, বুঝেছি, বিকালের কথা এখনো মাথায় ঘুরছে, তাই তো? দাদা তোমাকে ঠকায়নি, উনি মারা গেছে, উনি আর আমাদের মধ্যে নেই। কি হলো তোরা এসব? হ্যাঁ কাকা, আমরা ঠিকই বলছি। আলম দাঁড়া, ওদের বলতে দে। হ্যাঁ দাদু, দাদা 1968 সালে কুমিল্লা গিয়েছিল। পাকিস্তানিরা কুমিল্লায় ঘাঁটি বাঁধার জন্য অনেক অস্ত্র এনেছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে সেটা শেষ করতে দূর দূরান্ত থেকে মানুষ আনছিল। তখন কোনোভাবে হানাদাররা তাদের অপারেশনের কথা জানতে পারে। তখন সেই মিশনের কথা গ্রামবাসীরাও জানতে পারে। তারা গেরিলা বাহিনীর সাথে দেশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই গ্রামবাসীর মধ্যে 6,000 মানুষকে হানাদাররা তাদের উন্নত অস্ত্র দিয়ে শেষ করে। বৃদ্ধ, জোয়ান, বাচ্চা, নারী, কাউকে তারা ছাড় দেয়নি। গ্রামবাসীরাও তাদের সাধ্য অনুযায়ী পাকিস্তানিদের হামলা করে, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। তারা নিরস্ত্র বাঙালি, আর ওরা প্রশিক্ষণপ্রাপ্ত মিলিটারি। তাদের এক একটা বারুদের সামনে নিরস্ত্র বাঙালিরা কিছুই ছিল না। সেই দিনটাকে ইতিহাসের এক অবিস্মরণীয় স্মৃতি হিসেবে বিবেচনা করা হয়। আমার মনে হয় দাদা ওখানে শহীদ হয়, কারণ ও গ্রামবাসীদের কেউই বেঁচে ছিল না। সে আপনাকে ঠকায়নি বা ছেড়ে অন্য কাউকে বিয়ে করেনি। আপনার ধারণাই ঠিক, সে আপনারই আছে। আপনার কথা মতো তাকে আল্লাহর হাসরের ময়দানে দেখা করাবেন, আর একসাথে জান্নাতেও যাবেন। সবটা শুনে বৃদ্ধা মহিলা মাটিতে বসে পড়ল। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তে লাগলো। তার ছেলে তার কাছে গেল। মা, তোমার ধারণা ঠিক, আব্বা আমাদের ঠকায়নি। আমি এতদিন তাকে ভুল বুঝেছি। আমি এটা আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? তার বউও তার কাছে গেল। আম্মা, আপনি উঠেন, আমরা আব্বার জন্য দোয়া করব। তার জন্য এই সময় দোয়া করতে হবে, কাঁদলে চলবে না। তারপর রুহির দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো দিনটি কবে ছিল? হ্যাঁ, জুলাই মাসের 15 তারিখে। ও, তাহলে তো বেশি দিন দেরি নেই। তারপর স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি ওই দিন গ্রামের এতিমখানার বাচ্চাদের খাওয়াবে আর মিলাদ দিবে। আব্বার জন্য সকলকে দোয়া করতে বলবে। তার স্বামীও কান্নারত অবস্থায় সায় জানালো। মেহেদিও পাশে বসে খাচ্ছে। রুদ্র আর সে ক্লাসমেট, তাই রুদ্র তাকে সামলাচ্ছে। তারপর রুহিরাও তাদের বলে বাড়িতে চলে গেল। রাস্তায় রুদ্র একটু সামনে হাঁটছে আর ওরা দুজনে পিছনে। হঠাৎ রুহি বলল, বুঝেছিস রিনি, আজকের ঘটনাকে কিন্তু তুই তোর গল্পে দিতে পারিস, এতে তোর বই অনেক লাভ করবে। রিনি হঠাৎ পা থামিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, তুই কিভাবে জানলি? কি মনে করেছিস শুধু তুই আমার সব গোপন তথ্য জানবি, আমি জানবো না? তুমি যে এ সময়ে বাংলাদেশের একজন জনপ্রিয় লেখিকা অহনা রহমান, তা আমি খুবই ভালো করে জানি। তুই কিভাবে জানলি? তুই কি আমারটা বলেছিস, আমি কেন বলবো? কিছু কথা গোপন থাকাই ভালো। আমার ব্যাপারে দেখি সব জেনে শুনে বসে আছিস। হ্যাঁ, জানবো না? আমার বেস্ট ফ্রেন্ড তুই, তোর সব বইয়ের প্রথম প্রি অর্ডার আমি করি। কি? আর সেটা তুই একবারও আমাকে বললি না? বললাম না, কিছু কথা গোপন থাকাই ভালো। তারপর দুজন একসাথে হেসে দিল। তোমরা তো হাসছো কেন? তোমাদের হাসি শুনে ডাইনিও ভয় পেয়ে যাবে। রুদ্র কথাটা বলে দৌড়ে পালালো। তারপর আবার দুই বান্ধবী তা দেখে হেসে দিল। রিনি আর রুহি বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুতে গেল। তখন রুহি বলল, আজকের কাহিনীটা খুবই আনকমন, তাই না রে? হ্যাঁ, এত বছর যে কত কষ্ট পেতে দেখলাম তার হিসেব নেই। দাদুর কান্নায় কাকাও বলতো,
তোমাকে ছেড়ে চলে গেছে, অন্য কাউকে নিয়ে আছে। এত কষ্ট কেন পাও তুমি? কাকা তার বাবার নামও সহ্য করতে পারতো না, কিন্তু এখন কারোর মধ্যে কোনো বিবাদ নেই। হ্যাঁ, এত বছরে দাদু ভালোবাসার একটু কমেনি। চুল পেকে চামড়া কুচকে গেছে, কিন্তু মনের দিক থেকে এখনো সেই কিশোরী। আচ্ছা, এবার কথা না বাড়িয়ে ঘুমা, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আবার তো তন্ময়কে কল দিয়ে কথা বলবি, আমার লেখা আছে। তারপর চোখ বুজে রুহি মনে মনে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি মেয়র সাহেব। নাই বা পেলাম তাতে কোনো আফসোস নেই, ভালোবাসলেই তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। আমার ভালোবাসা শুধু আমার একান্ত, আমার ভালোবাসার ভাগ আমি কাউকে দিব না। জীবনের শেষ নিঃশ্বাস অবধি এ ভালোবাসা শুধু আমার থাকবে, আর কারো নয়। তারপর ঘুমিয়ে পড়ে। সিনহান হসপিটালে গিয়ে তার মায়ের কাছে আছে। যতই রাগ থাকুক, মা তো মাই হয়। জ্ঞান ফিরেছে সন্ধ্যায়। আল্লাহর রহমতে তার কিছুই হয়নি, স্মৃতিশক্তিও ঠিক আছে। মনে মনে বলছে, এই আঘাত আমার প্রাপ্য। এক মেয়ে থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছি, তার কাছে এসব তো কিছুই না। নার্স এসে তাকে খাবার দিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেলেন। সিনহান বাইরে অপেক্ষা থাকলো। 2 দিন পর সবাই শান্তিনিবাসে ফিরেছে মাহমুদকে নিয়ে। মারিয়াম খানম সারিন কাজের মহিলা সবটা সামলাচ্ছেন। জুহিকে তার রান্নাঘরে আসতে দিতে চায় না, তাই সে ঘরেই আছে। মাহমুদা খানম আসার পর থেকে কোনো কথা বলেনি, চুপচাপ আছে। আত্মীয় স্বজনরা একে একে দেখে যাচ্ছে, তিনিও সবার সাথে সাবলীলভাবে কথা বলছে। বাসায় আসার পর আর সিনহানের সাথে দেখা হয়নি। বারবার মন থেকে একটা কথাই বেরিয়ে আসছে, ছেলেটার সুখ নিজের হাতে কেড়ে নিয়েছি। কিভাবে এখন তার সামনে যাব? কিভাবে তাকে মনে সাহস দেব আমি মানুষ চিনতে ভুল করলাম? কিন্তু সিনহানকেও পাচ্ছে না, আর বলতেও পারছে না। মনে মনে নিজেকে ধিক্কার জানায়, আমার মতো মা যেন কারো না হয়। রাতের দিকে আত্মীয়দের আসা থামলো। সবাই খেয়ে দিয়ে যে যার ঘরে গেল। সারিন তার মায়ের জন্য খাবার নিয়ে গেল। তাকে খাওয়ানোর মাঝে বলে, সিনহান এসেছে? না। কখন আসবে জানিস? না, বলে যায়নি। আমার সাথে একবার দেখা করতে বলিস। কি বলবে? মাপ চাইতাম আর কি। তার কাছে চেয়ে কি হবে? যার কাছে চাও উত্তম, তার কাছে চাও। কিন্তু সে যে এখন নেই। এসে যাবে, দাদা ভাইয়ের থেকে পালিয়ে বাঁচতে পারবে না। মৃদুল আর মুক্তা কি হলো? তারপর সারিন প্রথম থেকে সেদিনের সব ঘটনা খুলে পড়ল। হাই, আমি কত বোকা রে। এসব বলে এখন কোনো লাভ নেই। তুমি কোনো খুকি নও যে তোমাকে বোঝাবে আর তুমি বুঝবে। এসবে তোমার ইচ্ছে ছিল, তাই তো সুকৌশলে তাড়ালে। তখন মাহমুদা ঠুকরে খেতে উঠল। সালাম আহমেদ তখন রুমে আসলো। বাবাকে দেখে সারিন মাহমুদ খানমকে ওষুধ খাইয়ে চলে গেল। তুমি কোথায় ছিলে? ছিলাম বাসাতেই। তুমি ঘুমিয়ে পড়ো, বেশি রাত জাগা তোমার জন্য এখন ভালো না। সিনহান এসেছে? না, আসতে দেরি আছে বলল, ঘুমাও। তারপর দুজন দুদিকে ফিরে ঘুমিয়ে পড়ল। নিশিরাত, চারপাশে নিস্তব্ধতা। তার মাঝে একটা গাড়ি সাঁই সাঁই করে এগিয়ে যাচ্ছে, পুরো ব্যর্থ বীরের বেশে। কোথায় রুহি? কোথায় গেলে পাবো তোমাকে? আমাকে একটা সুযোগ দাও রুহি। তোমার বিয়োগ আমি সহ্য করতে পারছি, আমার ধৈর্য আর পেরে উঠছে না। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। ফিরে এসো রুহি, প্লিজ ফিরে এসো। এই জীবনে 1 সেকেন্ডের জন্য হলেও আমার তোমাকে চাই। রাত 3টায় এসে গাড়ি থামলো বাড়ির সামনে। সাথে রয়েছে আলিফি। সিয়ামও ছিল, কিন্তু তাকে জোর করে পাঠিয়েছে বউয়ের কথা বলে, কিন্তু একে পাঠাতে পারেনি। আমার সাথে এতক্ষণ না থাকলেও পারতে আলভি। ইটস মাই ডিউটি স্যার। ডিউটি আওয়ার অনেক আগে শেষ হয়ে গেছে, এখন কোনো ডিউটি নেই। আপনার জন্য আমার ডিউটি 24 ঘন্টা। এই ডিউটি আমি শেষ ছাড়তে পারবো না। আমার কিছু হবে না আলভি, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নিজেই আমার জন্য ক্ষতিকর স্যার। সিনহান ফোর্স করে উঠল, বুঝলো একে বলে কিচ্ছু হবে না। ততক্ষণে তারা বাড়ির সামনে এসে গেছে। দুজনে গাড়ি থেকে নেমে চলে গেল ভিতরে। এক্সট্রা চাবি থাকার জন্য কোনো সমস্যা হয়নি। রাস্তায় খেয়ে এসেছে, তাই আর খিদেও নেই। ড্রয়িং রুমে গিয়ে দেখে সারিন বসে আছে। ফ্রেশ হয়ে এসো ভাই, খাবার দিচ্ছি। দরকার নেই, খেয়ে এসেছি। কতদিন এভাবে বাহিরে খাবে ভাই? এতে তোমার শরীর খারাপ করবে। মনেরই যেখানে ঠিক নেই সেখানে শরীর দিয়ে কি হবে? তুই বসে আছিস কেন? আর কখনো যেন না দেখি, বুঝতে পেরেছিস?
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। শারীন কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইল। তার ভাই তাকে এমনি সময় বকে বকে ফেনা তুলে দেয়, কিন্তু আজকে কিছুই বলছে না। চল চল চোখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবার দাঁড়িয়ে রইলি কেন? যা এখান থেকে। তারপর দৌড়ে চলে গেল। সিরহানও বোনের দিকে তাকিয়ে নিজের রুমে গেল। তেমন ভাবে বিছানায় শুয়ে পড়ল। মনে মনে ভাবল আজকে রুহি থাকলেই খুবই বকা দিত। ডুবে গেল অতীতে। একদিন রাত 10টায় সিরহান বাহির থেকে এসে বিছানায় গা এলিয়ে দিল। তখন এই আপনি কি করছেন? উঠুন উঠুন বলছি, এক্ষুনি উঠুন। সারা শরীরে ঘাম ময়লা, এই অবস্থায় শুয়ে পড়লেন। তো হয়েছেটা কি? আমার রুম, আমি যা কিছু করতে পারি। এই রুমে এখন আমিও থাকি, তাই যা কিছু আপনি পারেন না। উঠুন বলছি। উনি মাহমুদা খানমের আগমন ঘটে। তোমার মা তোমাকে কিচ্ছু শেখায়নি? দেখেছো তো ছেলেটা ক্লান্ত শরীরে রেস্ট নিচ্ছে, তারপরেও ওকে জ্বালাতন করতে হবে? কোনো কমন সেন্স নেই না? অবশ্য মা ছাড়া বড় হয়েছে তো কিভাবে বুঝবে? রুহি ছলছল চোখে তার দিকে তাকিয়ে থাকে। আসলে মা, আমি বলতে চেয়েছিলাম। থাক, কিছু বলতে হবে না। আমাদের মাথা খাওয়া ছাড়া তো কিছুই পারো না তুমি। তোমার জন্য আমার ছেলেটা শান্তিতে থাকতেও পারছে না। বিদায় হও তুমি, মুক্তি দাও আমাদের। মা, হচ্ছেটা কি? যাও তো তুমি এখান থেকে। হ্যাঁ, এখন তো আর মাকে ভালো লাগবে না, তাই না? বইয়ের কথাই উঠবে আর বসবে। আমার হয়েছে যত কপাল। তিনি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। রুহিও চলে যায়। সিরহানের জন্য খাবার আনতে যায়। কিচেনে ঢোকার সাথে সাথে মৃদুলা এসে হাজির। খাবারে কিছু মেশাওনি তো আবার? মানে এই যে সিরহানকে বশ করে নিলে। এসব কি বলছেন আপনি? তো আর কি বলতাম, সিরহান তো দেখছি আন্টির কথা শুনেই না। কি করলে গো? দেখুন, আপনি চলে যান এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন। হ্যাঁ তো করো না। এটা বলে ডালের গরম বাটি রুহি পায়ের উপর ঠেলে দিল। রুহি চিৎকার করে উঠবে, তার আগে তার মুখ চেপে ধরে ফ্লোরে থেকে ডাল নিজের পায়ের উপর মেখে নিজে চিৎকার করে বলে, আল্লাহ গো, আন্টি আমাকে মেরে ফেলতো গো, প্লিজ বাঁচাও আন্টি। তখনই মাহমুদা রুম থেকে বেরিয়ে মৃদুলাও অবস্থা দেখে আঁতকে ওঠে। আল্লাহ, হয়েছে কি এখানে? আন্টি, এই ডাইনি আমাকে মেরে ফেলতে চেয়েছে, আমার পায়ে গরম ডাল ফেলেছে। ওর নাটক দেখে রুহি বাকরুদ্ধ হয়ে গেল। নিজেই আবার বলতে লাগলো, বিশ্বাস করুন মা, আমি। ঠাস ঠাস করে রুহির গালে মাহমুদা খানম দুটো থাপ্পড় দিল। কি বিশ্বাস করব তোকে? হ্যাঁ, আমার ফুলের মতো মেয়েকে তুই কি করেছিস? ওর গায়ে ওর বাবা মাও কোনোদিন হাত তোলেনি, সেখানে তুই আজকে এমন করলি? কিচেনে চেঁচামেচি শুনে সকলে এসে পড়েছে। তারপর তিনি সব খাবারগুলো আবার ফেলে দিয়ে বলে, এসব কিছু আবার তুই রান্না করবি। সকলের দিকে তাকিয়ে বলে, ওকে যে সাহায্য করবে তার কপালে আজকে ভাত জুটবে না। বলেই সে মৃদুলাকে নিয়ে চলে গেল। মৃদুলা রুহির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল সবার আড়ালে। রুহি তখনও নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। তারা চলে যেতে আবার কাজে লেগে পড়ে মাহমুদা খানমের কথা মতো। মারিয়াম খানম তার কাছে আসলে তাকে বলে, তুমি চলে যাও মামুনি, এসব করতে আবার বেশি সময় লাগবে না। তুই রুমে যা তো, আমি সব দেখে নিচ্ছি। কাপড় চেঞ্জ কর, যা। জেদ করো না মামুনি, আমার সংসার আমাকেই সামলাতে হবে। তারপর তাকে ঢেলে কিচেন থেকে বের করে দেয়। কারো দিকে না তাকিয়ে দরজা বন্ধ করে দেয়। নিজের পায়ের ব্যথাকে অগ্রাহ্য করে সবকিছু পরিষ্কার করে আবার কাজে লেগে পড়ে। চোখের পানি যেন আজকে থামছেই না। চোখ বারবার মুছে নিচ্ছে আর কাজ করছে। 2 ঘন্টা পর সবকিছু রেডি করে খাবার টেবিলে সব রাখে। সবাইকে ডাকতে যায়। মৃদুলা আর মাহমুদা খানমের খাবার তাদের দুজনের ঘরে দিয়ে আসে। মৃদুলার ঘরে গেলে তাকে অবশ্যই রোষের মুখে পড়তে হয়, কিন্তু সেসবে পাত্তা দেয় না, বেরিয়ে আসে। মাহমুদা খানমের ঘরে গেলে সে রাগী দৃষ্টিতে তার দিকে তাকে অনেক অশ্রাব্য কথা বলতে থাকে, কিন্তু রুহি সেসব শুনেও শোনে না। রুম থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ঝর্ণা নিচে দাঁড়িয়ে চোখের পানি আটকে রাখা যায় না। প্রায় 1 ঘন্টা সেখানে বসে কেটেছে। তারপর উঠে গোসল করে বেরিয়েছে। নাকেই রুমে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে, সাথে সাথে ঘুমিয়ে পড়ে। 1 ঘন্টা পর সিরহান রুমে আসলো, সাথে ট্রেতে করে খাবার নিয়ে আসলো। লাইট জ্বালানোর পরপরই রুহির পাটাকে দেখলো। নিজের রাগটাকে কন্ট্রোল করে ড্রয়ার থেকে অয়েন্টমেন্টটা বের করে রুহির পায়ের কাছে গেল। ধপধপে সাদা পাটা একেবারে গোড়ালির উপর থেকে লাল হয়ে আছে। পাটাকে ধরে নিচু হয়ে কটে চুমু খেলো। তারও চোখ পানিতে ছলছল করছে।
তারপর ওষুধটা পায়ে লাগিয়ে মাথার কাছে আসে। রুহির কপাল চেক করে দেখলো জ্বরে কাপ উড়ে যাচ্ছে। আস্তে আস্তে রুহিকে ডাকা শুরু করলো। রুহি, এই রুহি, উঠে খেয়ে নাও প্লিজ। রুহি ভাবলো সিনহান বুঝি তার স্বপ্নে এসেছে, তাই জ্বরের ঘোরে বলতে লাগলো, আপনি কেন বারবার আমার স্বপ্নে আসেন মেয়র সাহেব? বাস্তবে কেন আসেন না? বিশ্বাস করুন, আমি মৃদুলা আপুর পায়ে ডাল ফেরিনি, ও ফেলেছে। মা আমাকে শুধু শুধু ভুল বুঝলো, আপনিও আমাকে ভুল বুঝলেন। কেন মেয়র সাহেব, কেন? সিনহান সব অভিযোগ শুনে আবার রুহিকে ডাকলো। রুহি ওঠো, উঠে খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। রুহি তারপরে ওঠে না, ঘুমের মধ্যে ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে তাড়াতাড়ি উঠে নিজেকে রুহির থেকে ছাড়ায়, চেক করে দেখে রুহির গায়ে জ্বর নেই। তারপর পাশে শুয়ে পড়ে। সকাল 7টায় সবাই নাস্তার জন্য ডাইনিংয়ে উপস্থিত হয়। সোফায় বসতেই মৃদুলা ঢুলতে ঢুলতে সিনহানকে চা দেয়। পাশ থেকে সিয়ামের বোন সারথি সিনহানের হাতটা একটু ধাক্কা দেয়। সব চা গিয়ে মৃদুলার পায়ে পড়ে। জোরে চিৎকার দিলে সবাই সেখানে আসে। সারথি তাড়াতাড়ি বলে, ট্রাস্ট মি মৃদুলা আপু, আমি খেয়াল করিনি কিভাবে যে পড়ে গিয়েছে। সিনহান মনে মনে হেসে হঠাৎ বলে, আমার সকালটাই শেষ করে দিলাম মৃদুলা। ধুর, আজকে আর চা খাওয়া হবে না, আমি গেলাম। রুহি অস্থির হয়ে পড়ে, আপনি যাবেন না প্লিজ, আমি এক্ষুনি আনছি। তার আর দরকার নেই। কার মুখ দেখে যে আজকে সকালে উঠেছিলাম কোথায় জানে। তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল সারথি। সিনহানের মাকে বলে, বিশ্বাস করো বড় মা, আমি ইচ্ছে করে করিনি। এখন তুমিও কি আমাকে বৌমনির মতন সব কাজ করাবে? কি বলছিস এসব? তুই আর ও কি এক নাকি? যা ঘরে যা। তারপর সারথি ইনোসেন্ট ফেস নিয়ে রুমে চলে গেল। মৃদুলা তো রাগে শেষ, পারলে এখনই সারথিকে মেরে ফেলে, তাই না একা কান্না শুরু করে। তখনই সিনহানের ভাবনার সুতো কাটে, আবার বলতে থাকে, কোথায় গেলে পাবো তোমায়? কোথায় খুঁজবো তোমায়? থেমে আবার বলে, এই জীবনে 1 সেকেন্ডের জন্য হলেও আমার তোমাকে চাই। সকালবেলা ঘুম থেকে উঠে সারিন ফ্রেশ হয়ে মায়ের ঘরে চলে গেল। তাকে ফ্রেশ করে রুমে নিয়ে বসালো। সিরান এসেছে? হ্যাঁ। আমার ঘরে একবার পাঠিয়ে দিস। কেন জিদ করছো মা? ভাই তার সময় হলে আসবে। আমার ভুলের জন্য কি ওর জীবনটা শেষ হয়ে যাবে? যা হওয়ার হয়ে গেছে, ভাই ঠিকই রুহিকে ফিরিয়ে আনবে, তুমি এসব স্ট্রেস নিও না। আমি কি মরার আগে একবার ওর কাছে মাপ চাইতে পারবো না? মা, এসব ফালতু কথা বলবেন না। আর আমি জানি আমার রুহি তোমাদের কারোর উপর কোনো রাগ নেই, তোমাদেরকে সেই কবে মাফ করে দিয়েছে। বলেই চোখের কোণার জলটুকু মুছে নিল। শোনো, আমি কাল পরশু ঢাকায় চলে যাব। নতুন চাকরি, এতদিন তো বাড়িতে বসে থাকা যায় না, তার উপর ইউনিভার্সিটি লেকচারার। কেন যে স্যার আমাকে এটা করতে বলে জানি না। তোর ভালোর জন্যই বলি, এত ভালো রেজাল্ট, তো ঘরে বসে থাকবি নাকি? তাছাড়া মেয়েদের আত্মনির্ভরশীল হতে হয়। অন্যের বাড়ির বউ হলে তার আর দরকার নেই, তাই না? কথাটা শুনেই মাহমুদা খানমের মুখটা অন্ধকার হয়ে গেল। মনে পড়ে তিনি রুহিকে জব করতে দিবেন না তার কথা, এমন করেই বলেছিলেন। এখন কষ্ট পেও না মা, আমার রুহি জব ছাড়া ভালোই আছে। ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল পাওয়া স্টুডেন্ট সে, যোগ্যতার কিছু কম নেই। ও ঠিক কিছু না কিছু করে নেবে। তোমার আর তোমার ছেলের জন্যই ওর ফিউচারটা নিজের হাতে শেষ করেছে। আই উইশ এখন সেটা আবার রিপেয়ার করবে। বলেই খাবার আনতে চলে গেল। দরজা পেরুতেই দেখলো সিনহান দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে কিছু না বলে চলে গেল। সিনহান তার মায়ের রুমে ঢুকলো। কেমন আছো মা? এই আল্লাহর রহমতে ভালো। রুহির কোনো খোঁজ পেয়েছিস? না, এখন তসিফের কাছে যাচ্ছি। তোর চোখ এমন লাল কেন? সারাত ঘুমোসনি? হ্যাঁ, কেন যেন চোখ লাল হয়ে আছে। তুমি খাবার খেয়ে ওষুধ খেও, আমি আসি, আজকে অনেক কাজ আছে। বলেই কিছু না বলে চলে গেল। মাহমুদা খানম শুধু ছেলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। যা বললাম তার কি করলি তৌসিফ? কোনো ক্লু পাচ্ছি না ইয়ার। তোকে এই চাকরি কে দিল? একটা কাজও ঠিকমতো পারিস না। যা করার এখন আমাকেই করতে হবে। পুরো দেশে পোস্টার দেওয়া হবে, রুহির হাদিস যে দিতে পারবে তাকে নগদ 10 লাখ টাকা দেওয়া হবে। নো ইয়ার, এটা করিস না। ভাবি নিজে থেকে চলে গেছে, তাকে কেউ কিডন্যাপ করেনি। আই থিঙ্ক এটা করে সে সতর্ক হয়ে যাবে, তখন তাকে খুঁজে পাওয়া আরো ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি কি করব বলতে পারিস? পল্লের পাশের দেয়ালে একটা ঘুষি দিল,
প্লিজ পাগলামি করিস না, এখন পাগলামির সময় না। সিরহান তৌসুফের অফিস থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে দেখলো আলভি দাঁড়িয়ে। তাকে দেখে মেজাজ আরও তুঙ্গে। তোমাকে আমি আগেও বলেছি আলভি, আমার পিছু পিছু কোথাও আসবে না। পেছন থেকে সিয়াম বলে, ও না আসলেও আমি আসবো ভাই। তুই আবার এখানে কেন? হচ্ছেটা কি? আমি কি ছোট বাচ্চা যে আমাকে চোখে চোখে রাখতে হবে? আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ। ভাই কথা বলো না তুমি, চলো পার্টি অফিসে, রাস্তার কাজের কিছু পেপারসে সাইন করতে হবে। সিরহান কিছু না বলে গাড়িতে উঠে বসলো। তারপর তারা চলে গেল পার্টি অফিসে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুহি সিঁড়ির উপর বসলো। তখন রিনির মা একটু আমের আচার নিয়ে আসলো। দেখ তো খেয়ে কেমন হয়েছে, তোর জন্যই বানিয়েছি। আন্টি, এই সকালবেলা তাও খালি পেটে আচার, শরীর খারাপ করবে তো। আর নেই তো, আমরা তো ছোটবেলায় যত পেতাম ততক্ষণই খেতে থাকতাম। আমাদের আচারের আবার খাওয়ার জন্য সময় দেখতে হয় নাকি? তারপর হেসে বাটি নিয়ে খাওয়া শুরু করলো। রিনির মা মাথায় হাত দিতে দিতে বলল, হ্যাঁ রে, ও দেশে গিয়ে আবার আমাকে ভুলে যাস না কেন? কি যে বলো না আন্টি, আমি নিজেকে ভুললেও তোমাকে ভুলবো না। তোমার থেকেই আমার মা নামক জিনিসটা আদর পেলাম। তুমিও আমাকে ভুলো না কিন্তু। আর এমন আচার বানিয়ে রেখো, এসে নিয়েও যাব, খেয়েও যাব। তা আর বলতে, এখন রিনিটার একটা ব্যবস্থা করলে হয়। রুহি মুখ টিপে হেসে পড়ল, তার জন্য কিন্তু একটা ব্যবস্থা করতে পারো। কিরে, ওর কোনো পছন্দ আছে নাকি? আমাকে সব বল। সে ছেলে আমাদের থেকে টাকাওয়ালা হলেও আমি তার হাতে পায়ে ধরে ওকে এনে দেব। মেয়েটা আমাদের জন্য কম করেনি, জন্ম থেকে বাবার ভালোবাসা পায়নি, বড় হওয়ার পর নিজে সব নিজেই করেছে, টিউশনি করিয়েছে, নিজে পড়েছে, আমাদের দেখেছে। আরে বাদ দাও এসব কথা, ও কাউকে পছন্দ করে না, কিন্তু ওকে একজন করে, আমি শিওর। কে আমাকে বল। ইমরান ভাই। রুহির কথা শুনে রিনির মায়ের মুখ কালো হয়ে গেল। কি বলছিস এসব? ওরা আমাদেরকে প্রথম থেকে কত সাহায্য করেছে। আমি একা একটা মহিলা কি দুটো ছেলে মেয়ে নিয়ে এত ভালো থাকতাম? শুধু আমাদের জন্যই এখনো বেঁচে আছি। তাদের ও ঋণ কখনো শোধ করতে পারবো না। এ হয় না, গ্রামের মানুষ তা অন্য চোখে দেখবে। তাহলে তুমি এটা মানবে না? আন্টি, ইমরান ভাই রিনিকে পছন্দ করে, রিনি না তো তাদের ছেলেই তো এগিয়ে এসেছে, তাই না? ছেলেদের দোষ নেই, কেউ দেখে সবসময় মেয়েদেরই দোষ হয়। এসব আর কখনো মুখেও আনবি না। আন্টি, আমি যা বলছি তাই। রুহিও চুপ করে গেল। এতক্ষণে রিনি এসে বলল, রুহি, একটা কাজ আছে, এদিকে আসবি? হ্যাঁ আসছি, চল। শোন না, প্রকাশকে পাণ্ডুলিপি জমা দিতে হবে, তুই একটু পড়ে দিবি? কেমন হলো? এ আর এমন কি, দে তো। রুহি কিছুক্ষণ সবটা পড়ল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, শেষটা এত কষ্টের কেন? সব কিছু জীবনে পেতে হবে এমন তো কথা নেই, সব পেলে জীবন নষ্ট হয়। রুহি একটু ভেবে মুখে হালকা হাসি দিয়ে পড়ল, হ্যাঁ ঠিকই বলেছিস, সব পেলে জীবন নষ্ট হয়, কিন্তু স্টোরিটা কিন্তু দারুণ, অনেক পাঠক টানবে। আমি শিওর এ বছরে বাংলা একাডেমির বেস্ট সেলার অ্যাওয়ার্ডটা তুইই পাবি। ইস, কি যে বলিস না, কিন্তু আমি ভাবছি এটা পাঠাবো কিভাবে? মা তো বিনা কারণে শহরে যেতে দিবে না, আর কেউ তো নেই যে দিয়ে আসবো। তুই একটা কাজ কর, তোর প্রকাশককে বল কাউকে পাঠাতে, এত জনপ্রিয় রাইটার তুই, এটুকু সুবিধা তো পেতেই পারিস। হ্যাঁ ঠিক বলেছিস, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। তারপর প্রকাশকের সাথে রিনি কথা বলে সবটা জানায়। ভদ্রলোকও রাজি হয়ে যায়। বিকেলের দিকে তার অফিসে একজনকে পাঠাবে বলেছে, ঠিকানা মেসেজ করতে বলেছে। ও গড, কাকি কাকি। কি হলো ইমরান ভাই, এমন চেঁচাচ্ছেন কেন? ও তুমি আছো, এই নাও এগুলো রাখো। তোমাকে না কতবার বলেছি ইমরান, এসব বাজার আমাদের জন্য আনবে না। কেন আনো এগুলো? আমি আনিনি, মা পাঠিয়েছে। কেন, কিসের জন্য? আপনি বলেছিলেন তাই না? আরে না। হঠাৎই ইমরানের মা তার নানি আর মামিকে নিয়ে এসেছেন। তাদের দেখে রিনির মা বলে, এ কি আপনারা এখানে এ সময়? ইমরানের বৃদ্ধা নানি বলল, কুটুম আসলে তাকে বসতে দিতে হয়, জানো না? তা তোমার মেয়ে কই, ডাকো একটু দেখি তাকে, কেমন পছন্দ আমার নাতি।
তার এ কথা শুনে ইমরানের মা আর মামি বাদে সবাই ভরকালো। কাউকে কিছু না বলে তারা ঘরের ভিতরে ঢুকে বসে পড়ল। ইমরানের মা রুহির হাতে একটা প্যাকেট দিয়ে বলে, যাও মা, রিনিকে শাড়িটা পরিয়ে নাও। রুহি তাদের কথা বুঝতে পেরে হাসি দিয়ে শাড়িটা নিয়ে রিনিকে টেনে অন্য ঘরে চলে গেল। কি করছিস? আর ওনারা এমন করছে কেন? মায়ের সাথে কেমন আচরণ করছে দেখছিস? মনে চাচ্ছে পুতা দিয়ে থেতলে দি মুখ খান। কি গুরুজনদের এসব বলে না, আগে তুই শাড়িটা পর। আমি কেন শাড়ি পরবো? আগে পর তো। তারপর তাকে জোর করে শাড়ি পরাতে লাগলো। মাথায় ঘোমটা দিয়ে বসার ঘরে সবার সামনে নিয়ে গেল। ইমরানের রিনিকে দেখে কয়েকটা হার্টবিট মিস হলো। ঘামতে শুরু করলো। অস্থির হয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।